আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাদাত স্যার বলতেছি। তো যে বিষয়টা হলো, আজকে আমরা বায়োলজির তৃতীয় অধ্যায়, এসএসসি বায়োলজির তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, এই অধ্যায়টা আমরা পড়ব। তো কোষ বিভাজন বলতে আমরা বুঝি যে কোষটা ভাগ হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। বিভাজন মানে ভাগ হওয়া। তাহলে পৃথিবীতে প্রতিটা জীব কোষ বিভাজন করে থাকে। তবে কোষ বিভাজনটা আসলে একটা ইন্টারেস্টিং টপিক, কারণ হলো এই কোষ বিভাজনের কারণে আস্তে আস্তে ছোট ছোট প্রথমে জীবনের শুরুতে যে কোনো প্রাণী বা উদ্ভিদ খুব ক্ষুদ্র বা ছোট অবস্থা থাকে, পরবর্তীতে তারা আস্তে আস্তে পূর্ণতা লাভ করে এবং শারীরিক আকারে তারা বড় হয়ে যায়। তাহলে আজকে সেই টপিক কোষ বিভাজন। তাহলে আমরা দেখব, এই দেখো তোমরা কোষ বিভাজনের একটা ছবি আছে, এই ছবিতে একটা কোষ দুই ভাগ হচ্ছে। এই আমাদের দেখো, খেয়াল করে দেখো, এই পুরোটা হলো একটা কোষ। এই কোষের মধ্যে দুইটা ভাগ হচ্ছে, খেয়াল করছো তোমরা? তাহলে এই ছবিটার মাধ্যমেই আমরা পুরো অধ্যায়ের হিন্টসটা পাচ্ছি, আসলে আমরা আসলে কি পড়তে যাচ্ছি। তাহলে এই কোষ বিভাজন অধ্যায়টা পড়লে আমরা জানতে পারবো যে আসলে আমাদের জীব কোষগুলো কিভাবে বিভাজিত হয়। আমরা মানুষ কিভাবে আস্তে আস্তে মায়ের পেটে প্রথমে আসি এবং সেখান থেকে আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে বড় হই, একসময় ভূমিষ্ঠ হই এবং ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে ছোট থেকে আমরা বড় হই এবং একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হই। তাহলে খেয়াল করে দেখো এখানে তাহলে 51 পৃষ্ঠাকে আমরা খেয়াল করে দেখো, এই অধ্যায় শেষে আসলে আমরা এই যে অধ্যায়টা পড়বো, সেই অধ্যায় পড়ার পরে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো সেইটা আমরা আগে দেখতে পারতেছি। প্রথমটা হলো যে কোষ বিভাজনের ধারণা, যে কোষ কিভাবে বিভাজিত হয় সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। 2 নম্বর টপিকটা হলো কোষ বিভাজনের প্রকারভেদগুলো আমরা জানতে পারবো এবং বর্ণনা করতে পারবো। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো মাইটোসিস প্রক্রিয়া, সেটা সম্পর্কে জানতে পারবো। তার পরবর্তী যে টপিকটা সেটা হলো মিওসিস প্রক্রিয়া এবং তার তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা শুরু করি যে আমাদের প্রথম যে পেজটা সেটা হলো কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে প্রথমে যে কথাটা বলা আছে, প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। তাহলে যার জীবন আছে, যে পৃথিবীতে জন্ম লাভ করে এবং মারা যায়, তাহলে প্রতিটা যার জীবন আছে, আমরা যদি এইভাবে বলি যে যার জীবন আছে সেই হলো মূলত জীব। তাহলে এই জীবদেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়, একটি থেকে অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়। তাহলে এবং আমরা গত অধ্যায়ে পড়ে আসছিলাম যে আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে এইখানে খেয়াল করে দেখো যে কখনো কখনো কিছু কিছু জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি হয় এবং একে বলা হবে এককোষী প্রাণী। আবার এই এককোষী প্রাণীদের বেশিরভাগই হলো তোমার আদিকোষী প্রাণী। আবার এই এককোষী কোষ আবার এককোষী কোষগুলো আবার বহুকোষী কোষের সৃষ্টি শুরুতেই বহুকোষী কোষগুলো মূলত একটি কোষ থেকে শুরু হয়। হ্যাঁ, সেটাকে আমরা স্টেম সেল হিসেবে জানি। যাই হোক, তাহলে এই এককোষী কোষ বিভাজনের মাধ্যমে আমরা এক কোষ থেকে অসংখ্য কোষ আমাদের শরীরে তৈরি হবে। তো তোমরা যদি এইটা পড়ো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। এখন খেয়াল করে দেখো, কোষ বিভাজন মূলত 2 প্রকার। খেয়াল করে দেখো, কোষ বিভাজন মূলত 3 প্রকার। আমরা যদি খেয়াল করে দেখি, কোষ বিভাজন মূলত 3 প্রকার। কোষ বিভাজন মূলত 3 প্রকার। 3 প্রকার। প্রথমটা হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। 2 নম্বরটা হলো মাইটোসিস। 3 নম্বরটা হলো মিওসিস। তাহলে কোষ 3 ভাবে বিভাজিত হতে পারে। একটা হলো অ্যামাইটোসিস, 2 নম্বরটা হলো মিওসিস, 3 নম্বরটা হলো মাইটোসিস, 3 নম্বরটা হলো মিওসিস।
তাহলে অ্যামাইটোসিস যা, সেটা হলো কি মাইটোসিসের অনুপস্থিতি বা মাইটোসিস নাই। সেরকম যেমন নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন হতে পারে। এখন আমরা এটা জানি যে মাইটোসিস নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী বলতে আমরা কি বুঝি। নিম্ন শ্রেণীর জীব হলো তারাই যাদের মধ্যে একটি বা দুইটি বা একটা দুইটা তিনটা বা চারটা এরকম অল্প কিছু কোষ দিয়ে এই প্রাণীগুলো তৈরি হয়, এই প্রাণীগুলো সৃষ্টি, এবং এই অল্প কিছু কোষের মাধ্যমে ওরা ওদের শারীরবৃত্তিক যাবতীয় সকল কর্মকাণ্ড তারা সম্পন্ন করে। আর উচ্চস্তরের উদ্ভিদ যেগুলো, জীব যেগুলো, সেটা হলো কি যাদের শরীরে কাজ করার জন্য আলাদা আলাদাভাবে কোষগুলো আলাদা আলাদা ভাবে তারা তৈরি। যেমন মানুষ, যদি আমরা আমাদের ক্ষেত্রে বলি, মানুষের চোখ, হাত, পা, ব্রেন, এইগুলো প্রতিটার কাজ সম্পূর্ণ আলাদা, এবং এখানে অনেকগুলো কোষ সেটা শুধুমাত্র স্পেশালি একটা কাজ করার জন্য সৃষ্টি হয়। চোখ দেখার জন্য, তারপরে কান, এটা আমরা শুনতে পাই, তাহলে কানের কোষগুলো শুধুমাত্র এই যে শুনতে পাওয়ার কাজটাই করে। তাহলে আমরা নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণীর জীবটা এইভাবেই আমরা বুঝতে পারি। এখন খেয়াল করে দেখো, তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বা মাইটোসিস এবং মিওসিস ঘটবে। তো নিম্ন শ্রেণীর জীব কারা? যেমন নিম্ন শ্রেণীর যেই জীব তারা হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, এই জাতীয় ছত্রাক, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামাইটোসিসটা করে। আর উচ্চস্তরের যে জীবগুলো সেগুলোর ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস ঘটবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদের মূলত যে গুরুত্বপূর্ণ যে দুটা টপিক এই অধ্যায়, সেটা হলো এই যে জীবদের যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হলো মাইটোসিস, একটা হলো মিওসিস। আচ্ছা, যে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন, এবং খেয়াল করে দেখো কোষ বিভাজন মূলত এই দুইভাবে হয়। এখন এই মাইটোসিস এবং মিওসিস এই দুইটা প্রক্রিয়া, এগুলো তো মূলত একটাই গল্প। সেই গল্প হলো ক্রোমোজোমের গল্প। কার গল্প? ক্রোমোজোমের গল্প। তোমরা যদি বইটা পড়ো দেখবা যে একটা গল্পের কথাই বলা আছে, সেটা হলো ক্রোমোজোমের গল্প। এই ক্রোমোজোম কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে ক্রোমোজোম আস্তে আস্তে দৃশ্যমান হয়, আবার কখনো দেখবা এটা আস্তে আস্তে মোটা হবে, কখনো ছিঁড়ে যাবে, কখনো আলাদা কোষ তৈরি করবে। তো এই মাইটোসিস এবং মিওসিস এইগুলো মূলত হলো কার গল্প? ক্রোমোজোমের গল্প। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এই ক্রোমোজোমের যখন গল্প, তখন আমরা এই মাইটোসিস যখন পড়তে যাব, তখন আমরা খেয়াল করে দেবো কয়েকটা বিষয়। দেখো যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়া দুটি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি করবে? দুইটি অপত্য কোষে পরিণত হবে। তাহলে দুইটি অপত্য কোষে পরিণত হয়, এবং এইখানে মূল কথাটা হলো যে এই যে দুইটি অপত্য কোষ হলো মাতৃকোষ, এদের নিউক্লিয়াস সমানভাবে একবার বিভাজিত হবে। খেয়াল করে দেখো, কে বিভাজিত হবে? নিউক্লিয়াস। আমাদের কোষ নিউক্লিয়াস ছাড়া বাঁচবে না, এবং সেই নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হবে? একবার বিভাজিত হবে। কোন প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। তাহলে মাইটোসিস প্রক্রিয়ার মূল কথাটা হলো যে একটি কোষ থেকে দুইটি শিশু কোষ তৈরি হবে, একটা মা কোষ থেকে বা একটা মাতৃকোষ থেকে দুইটি অপত্য বা শিশু কোষ তৈরি হবে, এবং এই যে মায়ের শরীরে যতগুলো ক্রোমোজোম থাকবে, দুইটা সন্তান থেকেও একদম একই রূপ বা সেম ক্রোমোজোম থাকবে, কিন্তু এবং এদের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? একবার বিভাজিত হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মাইটোসিসের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়। তাহলে এইটা হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মাইটোসিসের কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? একবার। খেয়াল করে দেখো, আবার নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও কয়বার বিভাজিত হবে? একবার। প্রতিটি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হবে। এটাও তোমরা একটু পড়ে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ পরিমাণ কি সমান থাকে? কি থাকবে? ক্রোমোজোম বা ডিএনএ, ক্রোমোজোম সংখ্যা বা ডিএনএ কি থাকবে? সমান থাকবে। আচ্ছা, এবং এতে কি হবে? যে পরিমাণ, এখানে খেয়াল করে দেখো যে এই যে ডিএনএ, যে মাতৃকোষের যে ডিএনএ আছে এবং অপত্য কোষের যে ডিএনএ আছে, সেটা কি অপত্য কোষের যে ডিএনএ আছে সেটা কি হুবহু একই রকম দেখতে, হুবহু একই রকম। তাহলে এটাকে বলা হবে কি? সামীকরণিক বিভাজন। এই জন্য একে কি বলা হবে? সামীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন। ঠিক আছে। তাহলে মাইটোসিস যে প্রক্রিয়াটা, সেখানের মধ্যে আমরা কি পাইলাম? প্রথম কথাটা হলো যে এইটার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হলো নিউক্লিয়াস
নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হবে, একবার করে বিভাজিত হয়, একবার করে বিভাজিত হয়। তারপর 2 নম্বর যে ইম্পর্টেন্ট কথা হলো সেইটা হলো যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে মাতৃকোষ ও শিশু কোষে, শিশু কোষগুলোতে ক্রোমোজোম সমান। তাহলে আমরা এই দুইটা কথা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই মাইটোসিসকে আমরা সমীকরণের ডিভিশন বা সমীকরণের বিভাজন আমরা বলতে পারি। এখন খেয়াল করে দেখো এটা মূলত কোথায় হয়। এখন দ্বিতীয় প্রশ্ন হলো মাইটোসিস মূলত কোথায় ঘটবে। মাইটোসিস মূলত আমাদের দেহ মূলত দুইটা অংশে বিভক্ত বা দুই ধরনের কোষে বিভক্ত। একটা হলো সোমাটিক সেল বা দেহকোষ, আর একটা হলো জনন কোষ, যাতে একজন পুরুষ একজন মহিলা তাদের স্পেশাল কিছু কোষ আছে যেগুলোর কারণেই একজন মহিলা একজন পুরুষ আলাদা। কিন্তু হাত পা মাথা নাক চোখ এইগুলো যে কোষ দিয়ে তৈরি এই অঙ্গগুলো সেগুলো হলো কি, সেগুলো হলো দেহকোষ। এই জন্য দেহকোষকে সোমাটিক সেলও বলা হয়ে থাকে। এখন 3 নম্বর প্রশ্ন হলো যে মাইটোসিস আসলে কোথায় ঘটবে, কোথায় ঘটে। তাহলে দেহকোষে ঘটবে এবং কোন কোন জায়গায় ঘটবে, যে উদ্ভিদ এবং প্রাণীর এই কোষগুলোর ফলে কি হবে, যে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। আচ্ছা, এবং কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অজর জোড়ানোর সময় এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। এখন খেয়াল করে দেখো এই মাইটোসিস প্রক্রিয়াটা প্রকারভেদগুলো, যে মাইটোসিস প্রক্রিয়াটা তো হঠাৎ করে হয়ে যায় না, এটা মূলত 5টি ধাপে সম্পন্ন হবে। তো তার মধ্যে যে 5টি ধাপে সম্পন্ন হবে, তো সেই সম্পন্ন হওয়ার আগে কিছু কাজ প্রাথমিকভাবে কোষ করে নেয়। এটাকে আমরা ইন্টারফেস দশা বলতে পারি। যে প্রথম দিকে আমরা যদি কখনো কোনো একটা প্রশ্ন পড়তে যাই, কোনো একটা কিছু করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বা যে কোনো একটা কাজ করতে যাই, তাহলে আমরা কি করি, আমরা সবার আগে সেই কাজ সম্পর্কে কিছু প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পন্ন করি। তো এখানে মাইটোসিস কোষ বিভাজনের সময়ও কোষ কিছু পূর্ব প্রস্তুতিমূলক কাজ করে থাকে, যেটাকে ইন্টারফেস দশা বলে। আচ্ছা, তো এই ইন্টারফেস দশার পরে মাইটোসিসের মূলত প্রকারভেদগুলো শুরু হয়। তাহলে মাইটোসিস প্রক্রিয়া একটি ধারাবাহিক বা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই বিভাজনে কি হবে, প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটবে। প্রথমে কি হয়, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন ঘটবে, পরবর্তীতে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা কথা পাই, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে করে আসছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখে আসছি, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, কাইনেসিস মানে বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার বিভাজন। আবার সাইটোকাইনেসিস, আচ্ছা, কাইনেসিস মানে বিভাজন আর সাইটো মানে সাইটোপ্লাজম, সেটা আমরা বুঝতে পারি। তাহলে এই যে আমরা একটু আগে বলছিলাম যে ইন্টারফেসের কথা বলছিলাম, যে এই যে কিছু প্রস্তুতিমূলক কাজ, এই অবস্থায় কি বলা হবে, ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কি, যদি আমরা প্রশ্ন করি যে ইন্টারফেস কাকে বলে, তখন তোমরা বলবা যে কোষ তার মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে সে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সে করে থাকে, তাহলে সেইগুলোকে বলা হবে কি, ইন্টারফেস দশা। আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়াকে খেয়াল করে দেখো, মাইটোসিস প্রক্রিয়াকে বা মাইটোসিস কোষ বিভাজনকে 5টি পর্যায়ে ভাগ করা যায়। কয়টি পর্যায়ে, 5টি পর্যায়ে। এখন এই ধাপগুলো হলো, 1 নম্বরটা হলো প্রোফেস, 2 নম্বরটা হলো প্রোমেটাফেস, 3 নম্বরটা হলো মেটাফেস, 4 নম্বরটা হলো অ্যানাফেস, 5 নম্বরটা হলো টেলোফেস। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি প্রথম হলো প্রোফেজ দিয়ে। আমি একটা কথা বলে নেই, সেটা হলো ফেজ। আমরা আগে খেয়াল করে নেই, ফেজ মানে দশা বা অবস্থা বা
কন্ডিশন। তাহলে ফেজ মানে দশা, অবস্থা বা কন্ডিশন। তাহলে দেখো প্রোফেজ প্রথম দশা, প্রো মেটাফেজ দেখো মেটা মানে আমরা সহজভাবে ধরে নেই সেটা হলো মোটা। সেটা হলো আমি নেমোনিক আকারে মেটা মানে আমরা মোটা সেই হিসেবে আমরা মনে করে থাকি, আসলে কিন্তু মেটা মানে মোটা বিষয়টা কিন্তু এমন নয়। তো এটা হলো আমি নিজস্ব একটা পার্সোনালি ভাবে আমি এই জিনিসটা একটু মনে করে নেই আমার বোঝার সুবিধার্থে। খেয়াল করে দেখো এই মাইটোসিস প্রক্রিয়া এটা একটা গল্প। কার গল্প আমি একটু আগে লিখে আসছিলাম, সেটা হলো ক্রোমোজোমের গল্প। তাহলে ক্রোমোজোম আস্তে আস্তে কি হবে, চিকন থেকে আস্তে আস্তে মোটা হবে। তো মোটা মানুষ কি হয়, মোটা মানুষ আস্তে আস্তে কি হবে, মোটা মানুষ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চিকন থাকলে ওই মানুষটাকে লম্বা দেখা যায়, আর যদি মোটা হয় তখন সেই মানুষটাকে খাটো দেখা যায়, তাই তো আমরা এই কথাটা জানি। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করে দেখি যে আমাদের প্রথম হলো প্রোফেজ, এটা হলো মাইটোসিসের প্রথম পর্যায়। প্রো মানে কি, প্রথম। খেয়াল করে দেখো আমরা এইভাবে চিন্তা করতে, প্রো মানে প্রথম আমরা এইভাবে ধরে নিতে পারি। এখন খেয়াল করে দেখো যে এই যখন প্রোফেজ দশায় থাকবে তখন কোষের নিউক্লিয়াস কি হবে, আকারে কিছুটা বড় থাকে, আকারে কিছুটা কি থাকবে, বড় থাকবে, এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করবে, মোটা এবং খাটো হতে শুরু করবে। এটা হলো প্রোফেজের প্রথম প্রোফেজ দশায়। তাহলে আগের দিনে এটাকে কি পানি ক্রোমোজোম থেকে মনে করা হতো যে এই যে মোটা এবং খাটো হইলো সেটা কেন হইলো, তখন আগে মনে করা হতো যে বিষয়টা আসলে পানি কোষ থেকে বা নিউক্লিয়াস থেকে পানি সরে যাওয়ার কারণে হয়তো এই ঘটনাটা ঘটছে। কিন্তু বর্তমানে সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। তো যাই হোক, আমরা সেদিকে না যাই। এখানে খেয়াল করে দেখো এই পর্যায়ে কি হবে, এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের কি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। দেখো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে, কে ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত। তাহলে আমরা যদি এভাবে প্রশ্ন করি যে প্রতিটি এই প্রোফেজ দশায় ক্রোমোজোম কিভাবে বিভাজিত হবে, যে বিষয়টা হলো এরকম যে একটা ক্রোমোজোম এরকম সে লম্বালম্বিভাবে সে প্রথমে থাকবে এইরকম, মোটামুটি থাকবে এরকম, এরকম থাকবে। যখন সে ভাগ হয়ে যাবে তখন সে কি হয়ে যাবে, এই অনেকটা এইরকম, এইরকম হয়ে যাবে, লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু সেন্ট্রোমিয়ার ব্যতীত এই যে কন্ডিশনটা এটাকে বলা হবে সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা হবে, সেন্ট্রোমিয়ার। তাহলে এই হলো প্রোফেজ দশা প্রথম বা প্রোফেজ দশা বা প্রথম অবস্থা। এরপরে যদি আমরা যাই তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো উদ্ভিদ এবং প্রাণী কোষে আমাদের বইয়ে স্পষ্টভাবে দুটো চিত্র আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দুইটা ভিন্ন চিত্র দেওয়া আছে, একটা লম্বা, একটা হলো কি গোলাকারের কোষ। তাহলে আমরা যদি 2 নম্বর দশায় আসি সেটা হলো কি, সেটা হলো প্রোমেটাফেজ। তাহলে মোটা হওয়ার পুরোপুরি মোটা হওয়ার পূর্ব অবস্থা। আচ্ছা, তাহলে এইখানে কিছু ঘটনা ঘটবে যে মোটা হলে তাকে কিছু সাপোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই জন্য কি লাগবে, প্রথমে কি হবে যে স্পিন্ডযন্ত্র সৃষ্টি হবে। এখন স্পিন্ডযন্ত্র জিনিসটা কি, স্পিন্ডযন্ত্র জিনিসটা হলো যে সেটা হলো সুতার মতো অংশ। কিসের মতো অংশ, সুতার মতো, এরকম সুতার মতো অংশ। তো এই যে অংশগুলো, এই অংশটা কি করবে, এই যে সুতার মতো অংশটা সেটা মূলত স্পিন্ডযন্ত্র সৃষ্টি করবে। এটা একটা আকর্ষণ তন্ত্র। এ করবে কি, ক্রোমোজোমকে তার সুতার সাহায্যে তার বডির সাথে এই সুতাগুলোর সাথে যুক্ত থাকতে সাহায্য করবে, এর সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এটা হলো উদ্ভিদ কোষে এই ঘটনা ঘটে। কিন্তু প্রাণী কোষে এটার বাইরেও আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো যে উদ্ভিদের যে সেন্ট্রোজোম আছে, সেই যে কোষের যে সেন্ট্রোজোম আছে, সেই সেন্ট্রোজোমের সেন্ট্রিওল যে পার্টটা আছে, সেন্ট্রিওল কি করবে,
প্রতিটা প্রাণীকোষের সেন্ট্রিওল কি করবে, সেটা হলো একটা কোষের দুইটা প্রান্তে চলে আসবে। খেয়াল করে দেখো, এই যে দুইটা বিষুবীয় দুইটা মেরু অঞ্চলে চলে গেছে। খেয়াল করে দেখো, দুইটা মেরুতে অবস্থান করছে। এখন এই সেন্ট্রিওল এই দুটো অঞ্চলে অবস্থান করে, শুধু তাই নয়, সে করবে কি, সে হলো তোমার সেন্ট্রোমিয়ারের মাঝখানে থাকবে, ক্রোমোজোমের সেটা হলো স্পিনোজেন্টের একদম মাথায় অবস্থান করবে, এবং তার বডি থেকে কিছু রশ্মি সে নির্গত করবে বা আলো নির্গত করে। এটাকে বলা হয় মূলত অ্যাস্টার রে। এটাকে কি বলা হবে? অ্যাস্টার রে। আর এই স্পিন্ডযন্ত্রগুলোতে ক্রোমোজোমগুলো কি থাকবে, এই সেন্ট্রোমিয়ার দ্বারা, এই যেটাকে বলা হবে সেন্ট্রোমিয়ার, মাঝখানে যে পার্টটা, বা এই যে আমরা দেখাইছিলাম যে মাঝখানে যে পার্টটা, এই যে এটা হলো সেন্ট্রোমিয়ার। এটা কি? সেন্ট্রোমিয়ার। এইটা দ্বারা সে প্রতিটা কি থাকবে, এই সুতাগুলোর সাহায্যে সে কি করবে, যুক্ত থাকবে। তাহলে একটা সময় কি তাহলে যুক্ত থাকবে, এবং তাহলে এইগুলো দিয়ে কি তৈরি হয়? তাহলে এই স্পিন্ডতন্ত্রগুলো কি দিয়ে তৈরি? কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। এই স্পিন্ডযন্ত্রটা কি দিয়ে তৈরি? কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। তখন এই যে মাইক্রোটিউবিউল তৈরি হবে, তখন এই স্পিন্ডল তন্তুগুলোকে স্পিন্ডল তন্তু বলা হবে। তখন তাকে কি বলা হবে? এদেরকে তখন স্পিন্ডল তন্তু বলা হবে। তাহলে আমরা কি এটুকু বুঝতে পারছি যে স্পিন্ডল তন্তুটা কি? প্রথমটা হলো কি, স্পিন্ডল যন্ত্রটা কি, স্পিন্ডল তন্ত্রটা কি? স্পিন্ডল যন্ত্র হলো কি, যে সুতার মতো অংশ, যখন এই সুতার মতো অংশগুলো কি দিয়ে তৈরি হয়? মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই স্পিন্ডল যন্ত্রটা কি? সেটা হলো কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়, দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র। তাহলে এগুলো কি স্পিন্ডল যন্ত্র কি দিয়ে তৈরি হবে? প্রোটিনের সমন্বয়, তন্তুময় প্রোটিনের সমন্বয় তারা তৈরি হবে। আর যখন এই তন্তুগুলো যখন মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়, এই তন্তুগুলো একসময় এরপরে কি বলবে? এগুলোকে স্পিন্ডতন্ত্র বলা হয়, যেহেতু সেটা সুতার মতো, তাই এগুলোকে স্পিন্ডতন্ত্র বলা হবে। আচ্ছা, এই স্পিন্ডতন্ত্র কি করবে? এই যে সেন্ট্রোমিয়ারকে, এই যে ক্রোমোজোমগুলোকে আটকে ধরে রাখবে। এই যে খেয়াল করে দেখো, এই চিত্রগুলো তুমি খেয়াল করে দেখো, তোমরা দেখবা যে এইখানে আটকে ধরে রাখে। তখন এই জন্য এই স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডতন্ত্রগুলোকে কি বলা হবে? আকর্ষণ তন্তু। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় আকর্ষণ তন্তু জিনিসটা কি, তখন তোমরা বলবো যে স্পিন্ডতন্তুগুলি আকর্ষণ তন্তু। কারণ তারা তারা কি করবে? তারা হলো ক্রোমোজোমগুলোকে আকর্ষণ করে সুতার সাহায্যে এইখানে বেঁধে রাখে, এই স্পিন্ডল যন্ত্রের সাথে বা স্পিন্ডতন্তুর সাথে বেঁধে রাখে। এই জন্য এদেরকে কি বলা হবে? এদেরকে স্পিন্ডল তন্তু বা আকর্ষণ তন্তু বলা হয়ে থাকে। খেয়াল করে দেখো, তাহলে এই অংশে আবার কি করবে? নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে, যে কোষের যে মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেন, সেটা কি হবে? আস্তে আস্তে বিলুপ্ত। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের কি হবে? বিলুপ্তি ঘটবে এখানে। তাহলে আবার প্রাণী কোষে কিন্তু একটা জিনিস বেশি হয়, সেটা হলো কি, যে সেন্ট্রিওল। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল এই কাজটা করবে না। প্রাণী কোষে সেন্ট্রিওল কি করবে? রশ্মি বিচ্ছুরিত করবে বা আলো ছড়াবে। তখন এটাকে কি বলা হবে? অ্যাস্টার রে, যেটা মূলত সেন্ট্রিওলের কাজ। এই সেন্ট্রিওল মূলত সেন্ট্রোজোম থেকে আসছে। আমরা যখন কোষের অধ্যায়ে আলোচনা করেছি, তখন এই জিনিসটা ছিল। তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো বা প্রশ্ন করতে পারো। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করো মেটাফেজ হলো ক্রোমোজোমের চূড়ান্ত মোটা হওয়ার পর্যায় বা দশা। তাহলে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বোচ্চ পরিমাণে মোটা হয় যখন, আমরা খেয়াল করে দেখবা যে যখন মানুষ একটু বেশি মোটা হয়, তখন তারা কি করে? সবকিছুর মাঝখানে বসতে চায়, যাতে তারা পড়ে না যায়। তো আমাদের যাতে তারা ব্যালেন্স করে বসতে পারে বা কোনো জায়গা থেকে পড়ে না যায়, জন্য তারা মাঝখানে বসে। তো ব্যাপারটা আসলে হাস্যকর মনে হতে পারে, বা যারা একটু ফ্যাটি আছে তারা হয়তো মনে করতে পারো যে হয়তো স্যার আমাদেরকে তো একটু মক করছে বা ইনসাল্ট করছে। বিষয়টা কিন্তু এমন না। তোমরা একটু জাস্ট, আমরা একটা ফান হিসেবে ব্যাপারটা নিচ্ছি, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, খেয়াল করে দেখো, এই মেটাফেজ দশায়, খেয়াল করে দেখো, এই যে চিত্রগুলো খেয়াল করে দেখো, এই ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর আছে। তাহলে এই অঞ্চলটাকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হবে?
বিষুবীয় অঞ্চল। তোমরা যারা ম্যাপ পড়ছো তোমরা জানো যে বিষুবীয় অঞ্চল ম্যাপের মধ্যে মাঝখানে অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়। তো সেইখান থেকে বিষুবীয় মানে মাঝখান, বা বিষুব রেখা মানে মাঝখানের রেখাটা। খেয়াল করে দেখো, তাহলে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কি থাকবে? বিষুবীয় অঞ্চলে থাকবে। সেন্ট্রোমিয়ার বিষুবীয়, যে সেন্ট্রোমিয়ারগুলো দেখালাম বিষুবীয় অঞ্চলে, কিন্তু বাহু দুটি কি হবে? মেরুমুখী হয়ে অবস্থান করে। এই যে বাহুগুলো মেরুর দিকে চলে গেছে, এই দুইটা বাহু উপরের মেরুর দিকে, এই দুইটা বাহু নিচের মেরুর দিকে চলে আসছে। তাহলে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। আমরা আগেই এই কথাটা বলেছি যে সর্বাধিক মোটা এবং খাটো। মেটাফেজ মানে হলো মোটা দশা। মোটাফেজ মানে হলো মোটা দশা, সেটা আমরা একটু আগে ফান করে বলেছিলাম। তাহলে মানুষ যখন মোটা হয় তখন তাকে দেখতে একটু খাটো লাগে। এখন খেয়াল করে দেখো, এখন আস্তে আস্তে কি হবে, যে ক্রোমাটিড দুটি কি হবে? পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। তাহলে এই পর্যায়ে শেষে কি হবে? যে ক্রোমাটিড দুটি কি পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। দেখো যে ক্রোমাটিডগুলো, এই ক্রোমাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো শেষের দিকে কি হবে? আর শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হবে। আমরা একটু আগে দেখছিলাম সেন্ট্রোমিয়ার মানে হলো এইটার বিভাজন শুরু হবে। এটা হলো সেন্ট্রোমিয়ার, এটার বিভাজনটা শুরু হবে। এবং নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস কি হবে? সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তী যে টপিকটা সেটা হলো অ্যানাফেজ। তো এই অ্যানাফেজে কি হবে? যে ক্রোমাটিড দুটো কি হবে? এই দুইটা ক্রোমাটিড পরবর্তীতে আলাদা হয়ে যাবে। পরবর্তীতে এই যখন আমাদের ছিল কিরকম? এইরকম ছিল, কিন্তু পরবর্তীতে হয়ে যাবে কিরকম? এইরকম হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি হবে? যখন সেন্ট্রোমিয়ারের দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন এই যে প্রতিটি ক্রোমাটিড থাকবে, যে দুটি ক্রোমাটিড আলাদা হয়ে যাবে, ক্রোমাটিড বিভক্ত হয়ে দুটি আলাদা হয়ে পড়ে। ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়বে এবং এদেরকে বলা হবে অপত্য ক্রোমোজোম। অপত্য মানে শিশু বা ছোট ক্রোমোজোম, যাদের ক্রোমোজোম হওয়ার আগের দশা, তারাও ক্রোমোজোম, তবে তারা ছোট বা শিশু। তাহলে এই প্রতিটা ক্রোমোজোমে কি থাকবে? একটি করে সেন্ট্রোমিয়ার। এই যে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। এই যে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। এবং তারা কি করবে? তারা করবে যে এই যে মাঝখান থেকে আস্তে আস্তে তারা কি করবে? এই যে দেখো মাঝখান থেকে আগে ছিল কোথায়? এই মাঝ বরাবর ছিল। তারা সেখান থেকে একটা সময় তারা কি করতেছে? তারা কি করতেছে? মেরুর দিকে যাচ্ছে। কই যাচ্ছে? মেরুর দিকে চলে যাচ্ছে। অর্ধেক এক মেরুতে, বাকি অর্ধেক অন্য মেরুতে। আচ্ছা, তো এই যে হওয়ার কারণে যখন এই মেরুটা শুরু হবে, তখন এই ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকৃতির দেখা যায়। একটা হলো ভি আকৃতির, যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকবে তখন হবে ভি আকৃতির। যখন সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখান থেকে একটু দূরে সরবে তখন, বা একটু সরে যাবে, তখন হবে এর আকৃতির। একদম প্রান্তের মোটামুটি যদি একটু কাছাকাছির দিকে চলে যায় তখন হবে যে আকৃতির, এবং প্রান্তের ঠিক উপরে চলে গেলে তখন হবে আই আকৃতির। এবং এইগুলোর কিন্তু আলাদা নাম আছে। যে প্রথমটার নাম হলো যে এই দেখো এগুলোকে যে ভিএল, তোমরা যে খেয়াল করে দেখো এখানে লেখা আছে, এই যে এটাকে বলা হবে তখন মেটাসেন্ট্রিক। এটা হলো মেটাসেন্ট্রিক, এটা হলো সাবমেটাসেন্ট্রিক, এটা হলো অ্যাক্টোসেন্ট্রিক, এটা হলো টেলোসেন্ট্রিক। কথাটা দেখলাম না, তোমরা জাস্ট খেয়াল করে দেখো এখানে এইভাবে লেখা আছে। তখন এইটার সাথে সাথে এই অ্যানাফেজ দশার শেষের দিকে কি হবে? অপত্য ক্রোমোজোমগুলো কি হবে? স্পিডের জন্য মেরুর দিকে অবস্থান করে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। কারণ তাহলে তারা কি এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে কি আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে অ্যানাফেজ দশায় কি হবে? অ্যানাফেজ দশায় হবে যে মূলত মাঝখান থেকে ক্রোমোজোমগুলো দুই প্রান্তের দিকে বা দুই মেরুর দিকে তারা চলতে শুরু করবে। এই চলার সময় তাদের শরীরের এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, তারা এক এক সময় এক এক প্রান্তে অবস্থান করবে। তো যে মাঝখানে থাকলে একরকম, মাঝখান থেকে একটু সরে গেলে একরকম হবে, একদম প্রান্তের কাছাকাছি গেলে একরকম হবে, এবং প্রান্তে গেলে আরেক রকম হবে। তাহলে আমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ দিয়ে ব্যাপারটা খেয়াল করো তাহলে বুঝবা যে এটা মূলত ক্রোমোজোমেরই গল্প, এবং ক্রোমোজোম এক এক সময় এক এক রকম হয় তার গল্প। এবং এই 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 জায়গায় তুমি খেয়াল করে দেখবা যে এই যে অ্যানাফেজ দশাটায়, এই অ্যানাফেজ দশায় আস্তে আস্তে ক্রোমোজোম প্রথমে কি থাকবে?
ছোট থাকবে, সেখান থেকে আস্তে আস্তে সে দৈর্ঘ্যে বড় হতে থাকবে। তাহলে এটা হলো ক্রোমোজোম ক্রোমোজোম দৈর্ঘ্যে দৈর্ঘ্যে বড় হবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো টেলোফেজ। টেলোফেজ হলো কি সর্বশেষ, টেল মানে শেষ, টেল মানে শেষ, তাহলে টেল মানে শেষ একদম, আর ফেজ মানে দশা বা অবস্থা। আমরা আগে বলছিলাম তাদের টেলোফেজ মানে কি শেষ অবস্থা বা শেষ দশা বা শেষ বা লাস্ট কন্ডিশন। তাহলে এই পর্যায়ে আসার পরে মাইটোসিস মোটামুটি পূর্ণতা পেয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে খেয়াল করে দেখো এই, তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে, যে প্রোফেজ ধাপে যে ঘটনাটা ঘটলো আর টেলোফেজ ধাপে তার পর্যায়ক্রম বিপরীত ঘটনাটা ঘটবে। প্রথমে যদি আমরা বলি যে পা থেকে মাথা পর্যন্ত যাব, পরবর্তীতে কি হবে, মাথা থেকে, প্রথমে পা থেকে মাথা পর্যন্ত যাব, পরে মাথা থেকে পা পর্যন্ত আসবো, অথবা মাথা থেকে পা পর্যন্ত যাব, পা থেকে আবার মাথা পর্যন্ত আসবে। ব্যাপারটা উল্টা হবে বা ভাইস ভার্সা হবে। তো এই টেলোফেজ দশা যা হবে তা হলো কি এই প্রোফেজ দশার, সেই প্রোফেজ দশার কি বিপরীত ঘটনাগুলো হবে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে ক্রোমোজোমগুলো ওই যে আমরা পড়ে আসছিলাম ওখানে যে ওই ক্রোমোজোমগুলো ছিল কি চিকন, সরু, লম্বা, এখানে আবার কি তা হইতে শুরু করবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখবা এখানে কিন্তু কোনো এই যে কোষ বিভাজনটা কখনোই পানির পরিমাণের, এই যে ক্রোমোজোমের যে কোষ বিভাজনটা সেটা কি, এই যে পানির যে অবস্থাটা সেটা কি পানির পরিমাণের উপর কখনো নির্ভরশীল নয়। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু অলরেডি এই যে সর্বশেষের পর্যায়ে দুইটা আলাদা পার্ট তৈরি হয়ে গেছে, দুইটা আলাদা কোষ তৈরি হয়ে গেছে। খেয়াল করছো তোমরা, দুইটা আলাদা কোষ, এখানে উদ্ভিদ কোষটাও দেখো, প্রাণী কোষটাও দেখো, দুইটা আলাদা কোষ সেখানে তৈরি হয়ে গেছে টেলোফেজ দশায়। সবকিছু আলাদা, শুধুমাত্র দুইটা ঘটনা বাকি আছে, একটা হলো নিউক্লিয়াসটা ভাগ হয় নাই, আর হলো কি কোষটা ভাগ হয় নাই। তো যখন মাইটোসিসের ঘটনা ঘটবে তখন কি হবে, যখন এখানে কি হবে যে এইটা তারা আবার কি করবে, এই যে দেখো এন্ডোপ্লাজমিক নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করবে এবং কি ঘটনা আবার নিউক্লিয়াসের পুনর্ভাব ঘটবে। তাহলে এখন খেয়াল করে দেখো এইখানে যে এখানে খেয়াল করে দেখো যে সর্বশেষে যখন কোষটা তৈরি করে ফেলবো তখন টেলোফেজের সর্বশেষে কি হবে, যে মাঝখান পর্যায়ে কি হবে, কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট কি দিয়ে তৈরি হবে, কোষ প্লেট কি দিয়ে তৈরি হবে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হবে এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করা হবে। এখন যদি বলা হয় কোষ প্লেট কি, এটা কিন্তু একটা প্রশ্ন, যে কোষ প্লেট হলো কি, যে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যার মাধ্যমে কি হবে, যে দুইটা আলাদা কোষ তৈরি হওয়ার পরে যেখানে তারা মিলিত হবে। আচ্ছা, তাহলে এইটাতে কি হবে, আবার সাইটোপ্লাজমে যে অঙ্গাণু আছে তার কি সমবন্টন হবে, কারণ আমরা প্রথমেই বলতে আসছিলাম যে এটা কি সমবন্টন বা সমীকরণী বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন আমরা বলছিলাম। তো এই ঘটনার ফলে কি হবে, দুইটি অপত্য কোষ তৈরি হবে এবং কি তাদের মাঝ বরাবর কি হবে, এই যে মাঝ বরাবর এই জায়গাটাতে কোষ প্লেট, এই জায়গাটাতে কোষ প্লেট তৈরি হবে। এই যে এটা হলো কোষ প্লেট, এটা কি কোষ প্লেট, তোমরা খেয়াল করে দেখো বইতে লেখাই আছে এটা কি কোষ প্লেট। এটা হলো কি এই যে তোমার এন্ডোপ্লাজমিক জালিকার অংশ, এগুলো মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করবে। এক সময় কি হবে, এই কোষ প্লেটটা এই কোষ প্লেটটা ভেঙে যাবে, মানে তাহলে কি এটা পুরোটা নিউক্লিয়াস, এই কোষ প্লেটটা কিসের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে। যখন এটা ভেঙে যাবে তখন তাকে বলা হবে, তখন আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের বাইরে যখন এই ঘটনাটা করবে, যখন এই যে কোষটা যখন নিউক্লিয়াসের মধ্যে দুইটা পার্ট আলাদা হয়ে গেল, তখন এই ঘটনাটাকে বলা হবে ক্যারিওকাইনেসিস। আর কোষপ্লেট যখন হবে, দুইটা কোষ আলাদা হয়ে যাবে, তখন সেই ঘটনাটাকে বলা হবে কি সাইটোকাইনেসিস। কারণ ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা, তাহলে আস্তে আস্তে কি হবে, কোষগুলো দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে দেখো পুরোপুরি যে পর্যায়টা আমরা একটা সামারি করতে পারি, যে প্রথমে ইন্টারফেস একটা কোষ, পরবর্তীতে পানি টানি বা অন্যান্য যে কোষ ধাপগুলো সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, সেটাকে হলো প্রোফেজ। এটা আরো কি হবে, প্রথমে চিকন হয়ে যাবে, সেখান থেকে আস্তে আস্তে মোটা হতে থাকবে। প্রথমে একটু চিকন, এরপরে মোটা, সামান্য একটু মোটা, এরপর আবার একটু বেশি মোটা, তারপরে কি হবে, তারা কি মেরু অঞ্চলে যাবে, মেরু অঞ্চলে যায় দুইটা আলাদা
কোষ তৈরি করবে, সেখান থেকে তারা কি অপত্য কোষে পরিণত হবে। তাহলে এইটা আমরা গেল আমাদের মাইটোসিসের কাজ। এখন খেয়াল করে দেখো এই যে মাইটোসিসের যে কি প্রক্রিয়া ঘটে, যে 5টি ধাপে ঘটে, সেই ধাপগুলোর প্রকারভেদ আমরা ধীরে ধীরে বর্ণনা করলাম। এখন প্রশ্ন হলো যে এই যে এত ঘটনাটা ঘটলো, তাহলে মাইটোসিসটা কেন হয়? পৃথিবীতে কোনো কিছুই আসলে কারণ ছাড়া হয় না, এবং সৃষ্টিকর্তাও সব কারণ নিয়েই এগুলো তৈরি করেছেন। তাহলে মাইটোসিস কেন হয়? তাহলে সবার আগে আমরা যেটা খালি চোখে দেখি সেটা হলো মাইটোসিসের কারণে আমরা বেড়ে উঠি, আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই। প্রথম কথাটা হলো এটা। 2 নম্বর কথা হলো আমাদের দেহ কোষে, যে হাত পা এই কোষগুলো, বা চোখ নাক, ঠিক আছে, তারপরে আমাদের লিভার হার্ট, এই যে অঙ্গর কোষগুলো কি আস্তে আস্তে এই অঙ্গগুলোতে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। তাহলে প্রথম কথা হলো যে আমরা এটার মধ্যে বিভাজিত হই এবং দেহ কোষে এটা ঘটে। তাহলে এই মূলত প্রথম হলো এই দুইটা বিষয়। তাহলে এই হলো মূল বিষয়। তাহলে এরপরে দেখো আস্তে আস্তে কিছু কোষ ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন তৈরি হয়। এখানে খেয়াল করে দেখো, যেমন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, যে মানুষের মানুষের শরীরে প্রায় কতটি কোষ থাকে? প্রায় 30 ট্রিলিয়ন কোষ মানুষের শরীরে থাকবে। তাহলে এই 30 ট্রিলিয়ন কোষ তৈরি হওয়ার জন্য প্রায় 40 থেকে 50 দিন সময় লাগে। যদি মাইটোসিস কোষ প্রক্রিয়ায় যদি আবার আমরা এই 30 ট্রিলিয়ন কোষ তৈরি করতে চাই, তাহলে 1 থেকে 2 মাস, 40 থেকে 50 দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। তবে এতে কি হবে, এই মাইটোসিস প্রক্রিয়ায় যে মাতৃকোষ এবং তার নতুন কোষ দুইটার কি হবে, দুইটার গুণাগুণ বা জিনিসপত্র একই রকম দেখতে। আমাদের যদি কখনো কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে, এই মূলত মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি হয়, এই ক্ষয়টা পূরণ হয়ে যায়। আচ্ছা, এখন এই মাইটোসিস প্রক্রিয়া কি কিন্তু একটা নিয়ন্ত্রিত একটা কোষ বিভাজন প্রক্রিয়া। তো আমাদের পৃথিবীতে সবকিছুই মূলত নিয়ন্ত্রিতভাবেই চলে। যদি সেটা অনিয়ন্ত্রিত হয়, তখন সেখানে কি হয়, তখন সেখানে ডিজাস্টার তৈরি হয় বা সমস্যা তৈরি হয়। তো অনুরূপভাবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে ঘটনাটা কি করবে? তাহলে ঘটনাটা এটা হবে কি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়ে যাবে। এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে সেখানে ক্যান্সার সৃষ্টি হতে পারে। কি হবে? ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে বা টিউমার হতে পারে, ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রাণঘাতী টিউমার বা এটাকে, তাহলে এটা কি ক্যান্সার। তাহলে আমরা এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা কিন্তু নিয়ন্ত্রিত থাকবে। তাহলে এই মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনে আমরা যে প্রকারভেদটা পাইছি সেটা হলো কি, যে গুরুত্ব বললে কেন হয় এবং কোথায় কোথায় হয়, এবং কি না হইলে, যদি এই প্রক্রিয়া ঠিকভাবে না চলে তাহলে কি ঘটবে, না হলে কি হবে, এবং ঠিকভাবে না হলে কি হবে। তাহলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো পাই গেছি, যে কেন হয়, যে আমাদের জীবের বেড়ে ওঠার জন্য, প্রথম কথা। 2 নম্বর কথাটা হলো কোথায় কোথায় ঘটবে, যে আমাদের হাত পা মূলত দেহ কোষগুলোতে ঘটবে, এই জাতীয় দেহ কোষগুলোতে ঘটবে। এটা না হলে কি হবে, না হলে আমরা বেড়ে উঠবো না, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকবো, ছোট একদম আজীবন বেবি, একটা কোষই থাকবে, এরপরে আর বাড়বো না। আবার যদি সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরে আবার ক্যান্সার তৈরি হবে, এবং সেটা প্রাণঘাতী বা জীবনঘাতী বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করবে। তাহলে আমরা কি মূলত এই ব্যাপারটা কি বুঝতে পারছি, যে মাইটোসিস কোষ বিভাজন ধাপগুলো। তাহলে পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী যে কোষ বিভাজনের যে প্রক্রিয়াটা আছে সেটা হলো মিওসিস। আমরা প্রথমে বলেছিলাম, তো মিওসিস চক্র কিন্তু মাইটোসিসের মতো নয়। হ্যাঁ, যদি আমরা বলি যে মিওসিস এবং মাইটোসিস, দেখো মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস কিন্তু দুবার বিভাজিত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। একটা চক্রে নিউক্লিয়াস কবার বিভাজিত হবে? 2 বার। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এই জিনিসটা নোট নাও, এবং প্রায় এমসিকিউ, বোর্ড প্রশ্ন, স্কুলের প্রশ্ন, এটা কিন্তু প্রায় আসে। যে স্যারের প্রশ্ন করুক, স্যাররা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট এই বিষয়গুলোর দিকে সবসময় নজর রাখেন। আচ্ছা, কিন্তু নিউক্লিয়াস যদি বিভাজিত হবে, তাহলে ক্রোমোজোমও কবার বিভাজিত হবে? 2 বার। নিউক্লিয়াস যদি 2 বার বিভাজিত হবে, ক্রোমোজোমও 2 বার বিভাজিত হবে। কিন্তু এখানে ঘটনাটা হলো, মজার ব্যাপারটা হলো এই, যে মজার ব্যাপারটা হলো এই, যে খেয়াল করে দেখো, যে এখানে প্রথমবারে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে, সংখ্যায় অর্ধেক হয়ে যাবে, সংখ্যায় অর্ধেক হয়ে যাবে। এটাই হলো এখানকার টুইস্ট।
কিন্তু পরের বার ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে বা একই রকম থাকবে। আচ্ছা, এই যে পরের বারে বা দ্বিতীয়বারে কি হবে? দ্বিতীয়বারে কি হবে ঘটনাটা? দ্বিতীয়বারে হবে ক্রোমোজোম সংখ্যা সমান এবং পরিমাণও সমান থাকবে। তাহলে মিওসিস কোষ বিভাজন এবং ঘটনাটা কি ঘটে যে এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইবারই বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম প্রথম বিভাজনে ক্রোমোজোম কি হবে? সংখ্যা অর্ধেক হয়ে যাবে। আর দ্বিতীয়বারে কি হবে? ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ কি হবে? সমান থাকবে। তাহলে আমরা এই কথাটা বুঝতে পারছি। তাহলে এখন একটি মিওসিস কোষ বিভাজনে কি হবে? মিওসিস কোষ বিভাজনে কি হবে যে ক্রোমোজোম সংখ্যা একটি কোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যাবে। তো এইখানে কি হবে? প্রতিটি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে? প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে প্রতিটি কোষ। তাহলে এই জন্য একে কি বলা হবে? হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক কার হ্রাস হয়েছে? হ্রাস হয়েছে ক্রোমোজোমের হ্রাস। কার হ্রাস? ক্রোমোজোমের হ্রাস বা কমে যাওয়া বা কমে যাওয়া। তাহলে এই যে চিত্রের মধ্যে আমরা দেখতে পারি যে প্রথমে জন্ম মাতৃকোষ থেকে খেয়াল করে দেখো, এটা ডিপ্লয়েড কোষ, সেখান থেকে দুইটা হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়েছে। খেয়াল করে দেখছো? সেই হ্যাপ্লয়েড কোষ থেকে পরবর্তীতে দুইটা আবার সেম টু সেম দুইটা হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়েছে। তাহলে হ্যাপ্লয়েড কোষ থেকে একটা থেকে দুইটা হয়েছে, কিন্তু প্রথমে ডিপ্লয়েড কোষ, সেখান থেকে দুইটা হ্যাপ্লয়েড কোষ, এই একটা। কিন্তু এখানে দেখো, এখানে 1, এটা 2, আর এখানে A, এটা B, এটা C, এইটা D। তাহলে এটা ডিপ্লয়েড কোষ থেকে প্রথমে দুইটা হ্যাপ্লয়েড কোষ, এটাই যে হ্রাসমূলক হইলো। কি হ্রাসমূলক হলো? ক্রোমোজোম সংখ্যা কমে গেল প্রথম বিভাজনে। দ্বিতীয় বিভাজনে খেয়াল করে দেখো, এই দ্বিতীয় বিভাজন হলো এই 4টা হলো দ্বিতীয় বিভাজন হবে। তাহলে কে কমলো? দেখো এইখানে ক্রোমোজোম সংখ্যা কটা ছিল? 2টা, কিন্তু এখানে কটা করে আছে? 1টা করে। তাহলে এই যে কে কমলো হলো ক্রোমোজোম। এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। তাহলে ঘটনাটা হলো যে মিওসিস কেন হয়? পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না। তাহলে প্রশ্ন, কেন হয় ব্যাপারটা? খেয়াল করে দেখো যে ক্রোমোজোম সংখ্যা যদি একই থাকতো, দেখো একজন মা, একজন বাবা, দুজন যদি 2টা করে 4টা ক্রোমোজোম থাকতো, ডাবল করে আসতো, তাহলে কি সন্তানের দেহে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যেত? ডাবল হয়ে যেত। তাহলে মা এবং বাবার থেকে ওই সন্তানটা আকার আকৃতিতে সে দ্বিগুণ হয়ে যাবে, এবং তার ওই ছেলের যে সন্তান হইতো, তাহলে সেখানে সে কিন্তু আবার তার থেকে অনেক বড় হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু একটা প্রজাতিগত চেঞ্জ চলে আসবে, এবং আকার আকৃতি, চিন্তাধারা, চেতনা এবং সকল কিছুই পরিবর্তন হয়ে যাবে। তখন সেটা অন্য প্রজাতির সৃষ্টি হয়ে যেতে পারে। এই জন্যই ক্রোমোজোমটা হয় যেখানে ক্রোমোজোম সংখ্যা, সেজন্যই মিওসিসটা হয়, যাতে কি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সৃষ্টি হয়। কারণ মায়ের দেহে একটা হ্যাপ্লয়েড, বাবার দেহে একটা হ্যাপ্লয়েড, দুইটা মিলে আবার ডিপ্লয়েড একই ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট বা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট সন্তানের সৃষ্টি হবে। খেয়াল করে দেখো, এই যে এখানে ওরা বলছে জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা যদি দেহকোষের সমান থাকে, তাহলে জাইগোট কোষে ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কি আমরা বুঝতে পারছি? জনন কোষ ফিমেল এবং মেয়েদের স্পেশাল যে অর্গানগুলো আছে সেখানে থাকে, যেটার মাধ্যমে প্রজনন সম্পন্ন হয় এবং কি সন্তান ধারণে সক্ষম হয়। আচ্ছা, সেটা আবার উদাহরণ দিয়ে এখানে দেখানো হয়েছে। তাহলে ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ হলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন তারা বহন করে। যদি ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে বংশগতির মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। আচ্ছা, তাহলে একটু আগে আবার যে চিত্র দেখছি সেটা আবার নতুন করে চিত্র আকারে দেখানো হয়েছে। দেখো, এখানে আবার আরেকটা চিত্র দেখানো হয়েছে যে মায়ের দেহ থেকে ডিম্বাণু আসছে, বাবার দেহ থেকে শুক্রাণু আসছে। দুইটাই কি হ্যাপ্লয়েড কোষ, এবং দুইটা এই শুক্রাণু ডিম্বাণু মিলে আবার নতুন করে একটা জাইগোট বা প্রথম কোষ তৈরি হইল। তাহলে তাতে কি হবে যে তাহলে এখানে যে 2n আছে, সেইটা আবার এখানে আবার
একই থাকলো, পরিবর্তন হয়ে যায় না। না হলে যদি দুইটাই 2n হইতো, এটাও 2n এটাও 2n, তাহলে এটা কি হয়ে যেত 4n হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা ব্যাপারটা সহজেই বুঝতে পারছি যে 2n আর 2n যদি হইতো তাহলে এখানে কত হইতো 4n। কিন্তু এখানে এটা হ্যাপ্লয়েড হয়েছে, আবার এই ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হয়েছে, আবার এই ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হয়েছে। তাহলে ফাইনালি যখন সন্তান, এটা কিন্তু সন্তান, এটা হলো কি সন্তান। সে আবার কি হলো যে বাবার থেকে মায়ের থেকে একটা পেলো, বাবার থেকে একটা পেলো, সেটা 2n হয়ে গেল। তাহলে এই যে মিওসিস কোষ বিভাজন হয় বলে কি হবে, প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে কেন হয় তার কারণ হলো এই কারণে হয়। এইটা হলো। এবার মিওসিস কোথায় ঘটে? মিওসিস প্রধানত কোথায় ঘটে? জীবের জনন কোষ অথবা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটবে, এবং এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারটা খেয়াল করো, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে ঘটবে, ঠিক আছে। আর উন্নত প্রাণীদের মধ্যে 3 নাম্বার হলো কি, উন্নত প্রাণীদের মধ্যে শুক্রাশয় এবং ডিম্বাশয়ে এই যে মিওসিস গুলো ঘটে। আচ্ছা, শৈবাল, ছত্রাক এবং মস জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদে কি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড সৃষ্টি হয় তখনও জাইগোটে এই ধরনের বিভাজনগুলো তৈরি হয়। তাহলে আমরা মোটামুটি মিওসিস সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, মিওসিসের 2টা বিভাজন ঘটবে, ঠিক আছে। মিওসিসের 2টা বিভাজন হবে। তাহলে প্রথম বিভাজনে কি হবে? প্রথম বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। প্রথমেই অর্ধেক, যে অর্ধেক হয়েছে সেটা কিন্তু প্রথমবারই হয়েছে, পরের বার কিন্তু আর হয় না, পরের বারে জিনিসটা সেম রয়েছে। আচ্ছা, তো যদি এই যে আমরা চিত্রটা দেখছিলাম যে যদি এটা যদি 2n যদি এটা 4n হইতো তাহলে কি হইতো? যদি 4n হইতো তাহলে আসলে কি হইতো? দেখো, তোমরা নিচে খেয়াল করে দেখো যে বাস্তবে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্রাকৃতিক খেয়াল খুশির মতো এই ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা একটা ব্যাঙের ক্ষেত্রে দেখতে পাই। দেখো, এখানে 2টা ব্যাঙ আছে, এটা হলো মা, এটা হলো তার সন্তান। কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝি কি যে বড়টা মা হবে, ছোটটা সন্তান হবে, কারণ তাদের ক্রোমোজোম সংখ্যা, এটা হইতো তখন যখন তাদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতো। কিন্তু এই জেনোফাস ট্রপিক্যালিস আর জেনোফাস লেভিসের মধ্যে ঘটনাটা উল্টা হয়, কারণ তাদের বাবার শরীর থেকে 2n, মায়ের শরীর থেকে 2n, দাঁড়াও একটু, মায়ের শরীর থেকে আসে কি আসবে 2n হবে, তখন তাদের ক্রোমোজোম সংখ্যা হবে 2টা মিলে হবে 4n। এই ঘটনাটার কারণে এইটা মা, এটা সন্তান। দেখো, এ মা, এটা হলো তার সন্তান, কারণ সেখানে কি ডিপ্লয়েড ক্রোমোজোম তৈরি হয় এবং তাদের কি তাদের প্রজাতিটাও চেঞ্জ হয়। যেমন এই যে দেখো, ব্যাঙের প্রজাতিতে জেনোফাস ট্রপিক্যালিস, এইটার কি হয়, সম্পূর্ণ সেট কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে জেনোফাস লেভিসের মতো আরেকটা প্রজাতির উদ্ভব করে। তারপরে আমাদের প্ল্যান্টটিতে কি হয়, আলুর মধ্যেও সেই ঘটনাটা হয়। সেটাতে কি হয় যে ছোট থেকে বড় আলু তৈরি করা হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে মিওসিসের গুরুত্বপূর্ণ অবদান, আরেকটা গুরুত্বপূর্ণ অবদান জেনেটিক বা ক্রোমোজোমের সমতা রক্ষা ছাড়া সেটা কি করে, জিনগত বৈচিত্র্য যেটা আছে সেটাও কি মিওসিসে একই রকম থাকবে এবং জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে জীবের কি হয়, পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এটার মধ্যে কি হবে যে পৃথিবীতে জীবগুলো হারিয়ে যাবে না। তাই কিভাবে সেটা থাকবে বা প্রজাতি টিকে থাকবে কিভাবে, সেটা হলো মিওসিসের কারণে। মিওসিস না ঘটলে পৃথিবী থেকে জীবেরা হারিয়ে যেত, কারণ তাহলে তাদের বংশবৃদ্ধি আর কি বা বংশবিস্তার আর হইতো না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা মোটামুটি এই প্রশ্নগুলো আমরা মোটামুটি ধারণা করতে ফেলতে পারলাম, মোটামুটি পড়ে ফেলতে পারলাম। তাহলে আমাদের এই যে অধ্যায়টা সেটা হচ্ছিল কি, কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন আমরা সম্পর্কে জানতে পারলাম। আমরা যদি আবার অধ্যায় শুরুতে চলে আসি, তাহলে আমরা যদি চ্যাপ্টারটাকে সামারি করি, তাহলে কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। সেটা হলো কি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবং অ্যামাইটোসিস মূলত নিম্ন শ্রেণীর প্রাণীতে ঘটে বা উদ্ভিদে ঘটে। মাইটোসিস এবং মিওসিস সেটা কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে ঘটবে। তো মাইটোসিস প্রক্রিয়া মূলত কি হয়, দেহকোষে ঘটবে, যার মাধ্যমে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই। এবং যেটা না, যদি সেটা নিয়ন্ত্রিতভাবে না ঘটে তাহলে সেখানে কি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের সৃষ্টি করবে এবং জীবেরা কি ধীরে ধীরে বড় হতে পারবে না, তাহলে কি তারা শারীরিকভাবে পূর্ণতা পাবে না। আর মিওসিসের ক্ষেত্রে কি হবে, তাদের প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকবে এবং দুনিয়াতে নতুন প্রাণীর যে আসার বংশবিস্তার বা জন্ম লাভের যে প্রক্রিয়া, সেটা হলো কি এই
মিওসিসের মাধ্যমেই ঘটবে। তাহলে আমরা মাইটোসিস কি, মিওসিস কি সেটা সম্পর্কে জানতে পারলাম, এবং মাইটোসিস মিওসিসের যে গুরুত্ব, কেন মাইটোসিস হয়, কেন মিওসিস হয়, আমরা সেই সম্পর্কে জানতে পারলাম। তো তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করতে পারবে, এবং কোথাও কোনো টপিক সম্পর্কে বা এই এই যে কোষ বিভাজনের অধ্যায়ের কোনো পৃষ্ঠা বা কোনো টপিক সম্পর্কে যদি আমরা জানতে চাই, বা তোমরা যদি মনে করো যে না আরেকটু পড়তে হবে, যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো করবা, তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।